আমাদের সমাজে প্রায়ই দেখা যায় মানুষকে তার পোশাক বা বাহ্যিক অবস্থা দিয়ে বিচার করা হয়, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে থাকতে পারে কত বড় পরিচয়? আজ এমনই এক ঘটনা আপনাদের শোনাবো যা আমাদের চিন্তাধারাকে নাড়িয়ে দেবে। জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম পূজা শর্মার মা সাধারণ পোশাকে একজন গরিব মহিলার মতো একটি বড় এবং সরকারি ব্যাংকে টাকা তুলতে যান। তখন ব্যাংকের সব কর্মচারী তাকে ভিখারি মনে করে। কেউ জানতো না যে এই মহিলা জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম ম্যাডাম সাহেবার মা। সবাই ভেবেছিল এ তো কোনো ভিখারি মহিলা, এই বড় এবং পেশাদার ব্যাংকে কি করতে এসেছে। এমন সময় মহিলা ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে যান। কাউন্টারে রেশমা নামে একজন নিরাপত্তা প্রহরী বসা ছিল। বয়স্ক মহিলা রেশমাকে বললেন, বেটি, আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে, এই যে চেক। রেশমা চেক না দেখেই মহিলাকে বলতে শুরু করলো, তোমার এত সাহস কি করে হলো ব্যাংকে আসার? এই ব্যাংক তোমার মতো লোকদের জন্য নয়। ভিখারি কেন এসেছো? এটা বড় লোকদের ব্যাংক, এখানে বড় বড় মানুষের অ্যাকাউন্ট আছে। তোমার মতো মহিলার তো এমন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষমতাই নেই। বেরিয়ে যাও এখান থেকে, নইলে মেরে তাড়াবো। মহিলা বললেন, বেটি, তুমি আগে চেকটা দেখো, আমাকে 5 লক্ষ টাকা ক্যাশ তুলতে হবে। এটা শুনে রেশমা রেগে গেল। কি মনে করছো তুমি, আমি যা বলবে আমি তাই মেনে নেব? তোমার মতো মহিলার এত টাকার ক্ষমতাই নেই। আর কি বললে, 5 লক্ষ? জীবনে কখনো এত টাকা দেখেছো তুমি? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নইলে ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক তখনই ব্যাংক ম্যানেজার তার কেবিন থেকে বাইরে উঁকি দিয়ে জিজ্ঞাসা করলেন, কে এত হট্টগোল করছে? রেশমা তৎক্ষণাৎ বলল, একটা ভিখারি মহিলা স্যার, যেতে চাইছে না। ব্যাংক ম্যানেজার রেগে বাইরে এলেন এবং কিছু না জিজ্ঞাসা করে সেই বয়স্ক মহিলাকে একটা জোরে চড় মারলেন। চড়টা এত জোরে ছিল যে মহিলা টলমল করে মাটিতে পড়ে গেলেন। তারপর ম্যানেজার নিরাপত্তা প্রহরীকে ডেকে বললেন, কি করছো? টেনে বাইরে বের করো মহিলাকে। জানি না কোথা থেকে এইসব লোক এসে জোটে। রেশমা সেই মহিলাকে জোর করে ধাক্কা দিয়ে ব্যাংক থেকে বের করে দিল। সেখানে উপস্থিত সমস্ত গ্রাহক এবং কর্মচারীরা চুপচাপ সবকিছু দেখছিল। কেউ জানতো না যে এই মহিলা জেলার ডিএম পূজা শর্মা না। এই পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। বাড়ি ফিরে মহিলা কাঁদতে কাঁদতে তার মেয়ে ডিএম পূজা শর্মাকে ফোন করে সবকিছু বললেন। কিভাবে ব্যাংকে তার সঙ্গে অপমান করা হলো, কিভাবে তাকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হলো। পূজা এটা শুনে ভেতর থেকে কেঁপে উঠলেন। তার কাছে এটা যেন আগুনের মতো জ্বলছিল। তিনি কাঁদতে কাঁদতে মাকে বললেন, মা, কাল আমি নিজে আসছি এবং তোমার সঙ্গে গিয়ে ওই ব্যাংক থেকে তুলব। পরের দিন সকালে ডিএম পূজা শর্মা একটি সাধারণ সুতির শাড়ি পরে তার মায়ের সঙ্গে ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। মা মেয়ে একে অপরের দিকে তাকিয়ে জড়িয়ে ধরলেন। তাদের চোখে অশ্রু ছিল, গর্ব এবং বেদনা দুটোই। পূজার মা তার মেয়ের জন্য গর্বিত ছিলেন। তিনি কত কষ্ট করে তাকে মানুষ করেছেন, পড়াশুনো করিয়েছেন এবং আজ এত উঁচু পদে পৌঁছে দিয়েছেন। সকাল ঠিক 11টায় মা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছলেন। ব্যাংক তখনও খোলেনি, যদিও সময় ছিল 10টা। পূজা শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর ব্যাংক খুললে তারা দুজনে ভেতরে প্রবেশ করলেন। তাদের পোশাক এত সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক এবং কর্মচারীরা তাদের সাধারণ গ্রামীণ মহিলা ভেবে ভুল করল। কেউ কল্পনাও করতে পারেনি যে এই পূজা শর্মা জেলার ডিএম। ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। সেখানে সেই রেশমা বসা ছিল। পূজা বিনম্রভাবে বললেন, ম্যাডাম, আমাদের টাকা তুলতে হবে, মায়ের ওষুধ কিনতে হবে এবং আরও কিছু জরুরি কাজ আছে। রেশমা দুজন মহিলাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। শাড়িতে একজন বয়স্ক মহিলা এবং সাধারণ পোশাকে একজন যুবতী। কোনোভাবেই তারা অফিসার বলে মনে হচ্ছিল না। সে ব্যঙ্গ করে বলল, আপনারা বোধহয় ভুল ব্যাংকে চলে এসেছেন। এই শাখা হাই প্রোফাইল ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে। পূজা শর্মা মুচকি হেসে উত্তর দিলেন, একবার চেকটা দেখে নিন ম্যাডাম, যদি না থাকে আমরা চলে যাব। রেশমা অনিচ্ছায় খামটা নিল এবং বলল, একটু সময় লাগবে, ওয়েটিং চেয়ারে বসুন। পূজা মায়ের হাত ধরে কোণে একটা খালি চেয়ারে বসে গেলেন। তিনি মাকে জল দিলেন এবং নিজেও শান্তভাবে বসে রইলেন। ব্যাংকে উপস্থিত লোকজন তাদের দিকে তাকিয়েছিল। এখানে সাধারণত ধনী ব্যবসায়ী, অফিসার এবং প্রভাবশালী লোকেরা আসতেন, দামি গাড়ি এবং চকচকে পোশাকে। তাই সাধারণ পোশাকে বসে থাকা মা মেয়েকে সবাই অদ্ভুত মনে করছিল। চারদিকে ফিসফিস শুরু হলো। কোন গ্রাম থেকে এসেছে? পেনশনের জন্য এসেছে হয়তো। এখানে এদের অ্যাকাউন্ট থাকার কথা নয়। পূজা সব শুনছিলেন, কিন্তু শান্ত ছিলেন। তার মা একটু অস্বস্তিতে ছিলেন, কিন্তু মেয়ের ধৈর্য দেখে নিজেকে সামলে নিচ্ছিলেন। কিছুক্ষণ পর পূজা রেশমাকে বললেন, যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে দয়া করে ম্যানেজারের সঙ্গে দেখা করিয়ে দিন, আমার জরুরি কথা আছে। রেশমা বিরক্ত হয়ে ফোন তুলে ম্যানেজারের কেবিনে কল করলো। স্যার, একজন মহিলা আছেন, বলছেন আপনার সঙ্গে দেখা করতে চান, পাঠিয়ে দেব? ম্যানেজার কাঁচ দিয়ে উকি দিয়ে দেখলেন একজন সাধারণ মহিলা তার মায়ের সঙ্গে বসে আছেন।
অফিসার বলে মনে হচ্ছিল না। তিনি ঠান্ডা গলায় বললেন, আমার কাছে ফালতু লোকদের জন্য সময় নেই, বলে দাও বসে অপেক্ষা করতে। রেশমা বলল, আপনি ওয়েটিং চেয়ারে বসুন, স্যার একটু পরে ফ্রি হবেন। পূজা কিছু বললেন না, শুধু মায়ের হাত ধরে শান্তভাবে বসে রইলেন। একজন অফিসারের মর্যাদা এবং একজন মেয়ের ধৈর্য নিয়ে পূজা শর্মা এখনও পুরোপুরি শান্ত এবং ধৈর্যশীল ছিলেন। কিন্তু মায়ের অস্বস্তি এবং লোকজনের ফিসফিস দেখে তিনি মায়ের হাত আলতো করে চেপে বললেন, মা, মনে হচ্ছে এদের কাছে কিছু ফারাক পড়ে না, এখন আমাকে নিজেই কথা বলতে হবে। তিনি ধীরে উঠে দাঁড়ালেন, শাড়ির আঁচল ঠিক করলেন এবং সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগলে গেলেন। ম্যানেজার, যিনি এতক্ষণ কাঁচের পিছনে তাদের ওপর নজর ডাকছিলেন, ঘাবড়ে গেলেন। তিনি তাড়াতাড়ি বাইরে এসে পূজার পথ আটকে বললেন, হ্যাঁ বলুন, কি কাজ? পূজা সেই খামটা এগিয়ে দিয়ে বললেন, আমাকে টাকা তুলতে হবে, মায়ের ওষুধ কিনতে হবে এবং আরও অনেক কাজ আছে। এই যে চেক, দেখে নিন। ম্যানেজার খামটা হাতে না নিয়েই উদাসীনভাবে বললেন, যখন অ্যাকাউন্টে টাকা থাকে না তখন লেনদেন হবে কি করে? তোমার তো এত ক্ষমতা নেই যে তোমার অ্যাকাউন্টে টাকা থাকবে, বড় এসেছো টাকা তুলতে। পূজা তখনও খুব শান্ত স্বরে বললেন, যদি একবার চেকটু দেখে নিতেন তাহলে ভালো হতো, এইভাবে অনুমান করা ঠিক নয়। ম্যানেজার এবার খোলাখুলি হাসতে লাগলেন, ভাই, আমার এত অভিজ্ঞতা আছে যে মুখ দেখে বোঝা যায় কার কাছে কি আছে। রোজ তোমার মতো লোক আসে, আর তোমার অ্যাকাউন্টে কিছু থাকবে আমার তো মনে হয় না। এখন আর ভিড় করো না, দেখো সবাই তোমাকেই দেখছে, পরিবেশ নষ্ট হচ্ছে, ভালো হবে যদি এখন চলে যাও। পূজার মুখ তখনও স্থির ছিল, কিন্তু তার চোখে একটা আলাদা চমক ছিল। শান্তির জায়গায় এখন কঠোরতা নেমে এসেছিল। তিনি কিছু না বললে খামটা টেবিলে রেখে ধীর স্বরে বললেন, ঠিক আছে, যাচ্ছি, তবে একটা অনুরোধ, এই খামে যে তথ্য আছে একবার পড়ে দেখবেন, হয়তো আপনার কাজে লাগবে। এটা বলে তিনি মায়ের হাত ধরে ঘুরে দরজার দিকে এগিয়ে গেলেন। কিন্তু গেটে পৌঁছেই তিনি ঘুরে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, বেটা, এই ব্যবহারের পরিণতি তোমাকে ভুগতে হবে, সময়ই বোঝাবে। পুরো ব্যাংক কয়েক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। কোনো শোরগোল নেই, কোনো রাগ নেই, শুধু মর্যাদায় মোড়া একটা সতর্কবাণী, যা কোনো ঝড়ের থেকেও কম ছিল না। ম্যানেজার এক মুহূর্তের জন্য থমকে গেলেন, তারপর বড়বড় করে বললেন, বুড়ো বয়সের লোকে কিছু বলে যায়, যাক, যেতে দাও। এবং তিনি তার চেয়ারে ফিরে গেলেন। তার সামনে সেই খামটা তখনও টেবিলে পড়েছিল, অদেখা, অপঠিত। তিনি জানতেন না যে সেই খামে এমন সত্য লুকিয়ে আছে যা তার জগৎ উল্টে দেবে। পরের দিন ব্যাংকের একই রুটিন শুরু হলো। ক্লার্ক তার কাজে, ক্যাশিয়ার তার গণনায়, আর ম্যানেজার আবার সেই পুরনো তালে। কিন্তু এবার একটা পার্থক্য ছিল। সেই বয়স্ক মহিলা, যার সঙ্গে একদিন আগে অপমানের সব সীমা পার করা হয়েছিল, তিনি আবার সেই ব্যাংকে প্রবেশ করলেন। কিন্তু আজ তিনি একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন একজন তেজস্বী অফিসার, যিনি স্যুট বুটে ঝকঝক করছিলেন। তার হাতে ছিল একটা চকচকে ব্রিফকেস। তাদের প্রবেশ করতেই পুরো ব্যাংকের নজর তাদের দিকে চলে গেল। মহিলা কাউকে না দেখে সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন। ম্যানেজার প্রথমে তাকে চিনতে পারলেন না, কিন্তু যতই তিনি কাছে আসলেন তার মুখ স্পষ্ট হতে লাগলো। সেই মহিলা, যার ফাইল তিনি গতকাল ফিরিয়ে দিয়েছিলেন, যার শাড়ি নিয়ে তিনি হেসেছিলেন, যাকে আমাদের মতো গ্রাহক নয় বলে বের করে দিয়েছিলেন, এখন তার মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঘাবড়ে গিয়ে তিনি নিজেই কেবিন থেকে বেরিয়ে এলেন। মহিলার মুখে আজ আত্মবিশ্বাস আর মর্যাদা ঝলকে উঠছিল। তিনি থামলেন না, সোজা ম্যানেজারের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বললেন, ম্যানেজার সাহেব, আমি গতকালই বলেছিলাম আপনার ব্যবহারের পরিণতি ভুগতে হবে। আপনি শুধু আমাকে নয়, আমার মতো হাজার হাজার সাধারণ নাগরিককে তাচ্ছিল্য করার চেষ্টা করেছেন। এখন শাস্তির সময় এসেছে। ম্যানেজার হতভম্ব হয়ে বললেন, আপনি কি আমাকে শেখাতে এসেছেন? এটা আপনার বাড়ি নয়, এটা ব্যাংক, আর আপনি এখানে আমার কিছু। মহিলা তার কথা মাঝপথে থামিয়ে মুচকি হেসে তার সঙ্গে আসা অফিসারের দিকে ইশারা করে বললেন, ইনি আমার আইনি উপদেষ্টা। এবং পাশে দাঁড়ানো অফিসার বললেন, আমি এই জেলার জেলাধিকারীর ডিএম পূজা শর্মা এবং এই ব্যাংকের 8% শেয়ার হোল্ডারও। আর এই আমার মা, যার সঙ্গে আপনারা খুব বাজে ব্যবহার করেছেন। এক মুহূর্তের জন্য পুরো ব্যাংকের নীরবতা ছেয়ে গেল। সব কর্মচারী, গ্রাহক, এমনকি দরজার কাছে দাঁড়ানো নিরাপত্তা প্রহরীও হতবাক হয়ে গেল। ম্যানেজারের মুখের রং উড়ে গেল। কিছু বলার আগে পূজা শর্মা আবার বললেন, তোমাকে ব্যাংক ম্যানেজারের পদ থেকে তৎক্ষণাৎ ছড়ানো হচ্ছে। এখন তোমার পোস্টিং হবে ফিল্ডে, যেখানে তোমাকে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে দেখা করে রিপোর্ট তৈরি করতে হবে। পূজা শর্মা ব্রিফকেস খুলে দুটি নথি বের করে সামনে রাখলেন। প্রথমটি ম্যানেজারের বদলির আদেশ, দ্বিতীয়টি একটি কারণ দর্শানোর নোটিশ, যাতে লেখা ছিল যে তার ব্যবহার ব্যাংকের নীতির বিরুদ্ধে পাওয়া গেছে। ম্যানেজার ততক্ষণে ঘামে ভিজে গেছিলেন। কাঁপা গলায় বললেন, ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি লজ্জিত, গতকালের কথার জন্য মন থেকে ক্ষমা চাইছি। পূজা শর্মার চোখ তখনও স্থির ছিল,
কিন্তু তার কণ্ঠে সেই ন্যায়ের সুর ছিল যা একজন অফিসারের পরিচয়। ক্ষমা কিসের জন্য চাইছো? শুধু আমার অপমান করেছিলে, নাকি সেই সমস্ত গ্রাহকদের যারা সাধারণভাবে আসে কিন্তু তোমার চোখে শুধু তাদের পোশাকই দেখা যায়? তুমি কি কখনো ব্যাংকের নির্দেশিকা পড়েছো? তাতে স্পষ্ট লেখা আছে প্রত্যেক গ্রাহক সমান, কেউ ধনী গরিব নয়, আর যে কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং তারপর এক মুহূর্ত থেমে তিনি কঠোর স্বরে বললেন, আমি চাইলে আজই তোমাকে সাসপেন্ড করতে পারতাম, কিন্তু আমি তোমাকে নিজেকে সংশোধন করার একটা সুযোগ দিচ্ছি। পরের বার তোমার নাম নয়, তোমার পরিচয় মুছে দেওয়া হবে। তারপর তিনি ব্যাংকের নিরাপত্তা প্রহরী রেশমাকে ডাকলেন। রেশমা ভয়ে ভয়ে কাছে এলো, তার চোখে অশ্রু ছিল। কাপা হাতে বলল, ম্যাডাম ক্ষমা করে দিন, আমার খুব বড় ভুল হয়ে গেছে, এরপর থেকে কাউকে এভাবে দেখব না। পূজা শর্মা তার দিকে তাকিয়ে বললেন, পোশাক দেখে কাউকে ছোট মনে করো না, আজ যে শিক্ষা পেলে তা সারা জীবন মনে রাখবে। ব্যাংকের পুরো স্টাফ এখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, পদ দিয়ে নয়, চিন্তাধারা দিয়ে মানুষ বড় হয়। যে মানবিকতা বোঝে সেই প্রকৃত অফিসার। এই বলে পূজা শর্মা তার মায়ের সঙ্গে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন। ব্যাংকে কয়েক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল। তারপর একে একে সবাই একে অপরের দিকে তাকালো। সবার চিন্তাধারা বদলে গিয়েছিল। সেই দিনের পর ব্যাংকের পরিবেশ বদলে গেল। এখন প্রত্যেক গ্রাহক সম্মান পেতে লাগলো। কারো শাড়ি দেখে তাকে গরিব বলা হলো না, এবং সবার মনে এই কথা বসে গেল, কখনো কোনো সাধারণ মানুষকে তুচ্ছ ভেবো না, পরের বার সেই মানুষই তোমার সামনে বিশেষ হয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পাই। আমাদের দেশে প্রায়ই দেখা যায় যে মানুষ অন্যদের পোশাক, অবস্থা বা পরিস্থিতি দিয়ে বিচার করে, কিন্তু এই গল্প আমাদের বোঝায় যে কাউকে তার পোশাক বা সাধারণতা দিয়ে কখনো কম মনে করা উচিত নয়। হয়তো সেই মানুষ তোমার থেকে অনেক উঁচু পদে আছে বা অনেক বেশি সম্মানের অধিকারী। প্রত্যেক মানুষকে সমান সম্মান দেওয়া উচিত। গরিব হোক বা ধনী, প্রত্যেকের সঙ্গে মানবিকভাবে ব্যবহার করাই আসল মানবিকতা। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের ঐতিহ্য। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই নিচে একটি সুন্দর কমেন্ট করে জানিয়ে দিন, এবং এটিও জানান যে আপনি আমাদের ভিডিওগুলো কোন জায়গা থেকে দেখছেন, কারণ এটি জানা আমাদের প্রয়োজন যে আমাদের ভিডিওগুলো কোথায় কোথায় পৌঁছাচ্ছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।